আচ্ছা, স্বপ্নকমলবাবু কথা ধরেই বলছি যে যেটা আপনি বললেন যে মার্কেটিং, এই মার্কেটিং এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা জিনিস হচ্ছে যে আমাদের সংবাদ মাধ্যম। হ্যাঁ, আমাদের সংবাদ মাধ্যমে আমরা সত্যি কথা বলতে কি, আমরা যারা নৃত্যশিল্পীরা আছি, আমরা আমাদের অ্যানুয়াল শো বলো বা যে কোনো অনুষ্ঠানে আমরা সংবাদ মাধ্যমকে ডাকি এই আশা নিয়ে যে যদি থাকে একটু খবরের কাগজ বেরোবে, একটু নাম তাহলে হবে বাইরে। এইটার থেকেও বড় জিনিস সেটা হচ্ছে যে আমরা প্রতিদিন যে খবরের কাগজটা পড়ি তাতে দেখি যে রাজনীতি, ব্যবসা বাণিজ্য এবং হত্যা, ধর্ষণ, এই খবরগুলো পেপারে যতটা জায়গা জুড়ে রয়েছে, সেই তুলনায় শিল্পের কে কি করছে অন্তত স্থানীয় স্তরে, যেই পেপারের যে দুটো পাতা বেরোয় আমাদের স্থানীয় ঘটনাগুলোকে কেন্দ্র করে, সেইখানে শিল্পীরা যারা করছে তাদের জন্য যে জায়গাটা বরাদ্দ থাকে, তা সে যে কোনো সংবাদ মাধ্যমের পাতাকেই বলছি, খুবই অল্প একটা জায়গা। মানে সেখানে কাজটা যতই বৃহৎ, লেখাটা ছোট হয়ে যায়, এবং সেইখানে দাঁড়িয়ে কাজটার যে করছে তার পরিচয়টা অনেক ক্ষেত্রে হ্রাস পায়, বা কর্ম যে ব্যক্তিটা হ্রাস পায়। তো সেক্ষেত্রে অমুক নেতা অমুক জায়গায় গিয়ে ফিতে কাটলেন, মাল্যদান করলেন, সেই খবরগুলো প্রতিদিন একঘেয়ে খবর, কিন্তু তবু আসছে। অথচ যে দিনের পর দিন খেটে কিছু করছে, কিছু তৈরি করছে, সেই জায়গা থেকে আস্তে আস্তে অনেকটাই আমরা দূরে চলে যাচ্ছি, মানে সেই খবরগুলো দূরে চলে যাচ্ছে। এবং একটা শিশু, আমরা সবসময় শিশু এবং যারা ছোট রয়েছে তাদেরকে বলি যে সংবাদ পড়ো, খবরের কাগজ পড়ো। খবরের কাগজ পড়তে গিয়ে সে যদি যে বিনোদনের যে পাতাটা, বিনোদনের পাতা যেখানে শিল্প চর্চা হচ্ছে, সেই পাতায় যদি সেই বিনোদনের জায়গাটা এইটুকুন পায়, এবং খুন, ধর্ষণ, রাজনীতি এইগুলো যদি এত বেশি বেশি করে পায়, তাহলে তার মাথায় কতটা কি ঢুকবে সেটা সহজেই অনুমান করা যায়। কিন্তু তা সত্ত্বেও এইখানে সংবাদ মাধ্যমের মানে ভূমিকা, এবং তার সাথে একজন নৃত্যশিল্পী সংবাদ মাধ্যমকে কিভাবে তার নৃত্যের কেরিয়ারের পাথেয় করে তুলতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন রূপকদাকে আমরা বলবো যে এই দিকে একটু যদি আলোকপাত করেন তাহলে খুব উপকৃত। নোবেল খুব ভুল না করি, তার জন্মদিনকে স্বীকৃতি দিতেই বোধহয় বিশ্ব নৃত্য দিবসের সৃষ্টি। সাধারণত সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে বরাবরই পূর্ব দিকে বসতে আমরা অভ্যস্ত। এখন শুরুতে আমাদের সঙ্গে পরিচিতি করাবার সময় বিভিন্ন জনের সম্পর্কে বিভিন্ন কথা বললেন। এটা বলতে গিয়ে আমি দুটো কথা বলবো বলে মনে রাখলাম। এই যে পেশায় নৃত্য শিল্পকে আনা সম্ভব কিনা, বা সাংবাদিকতা সেটাকেও পেশা হিসাবে বেছে নেওয়া যায় কিনা, এটা নিয়ে আলোচনা হচ্ছে। এর কারণ কি? এর কারণ পেশার অনিশ্চয়তা। আমার পাশে বসে আছেন একজন কেন্দ্রীয় সরকারের কর্মী, অবসরপ্রাপ্ত। আমার পাশে বসে আছেন মানব বন্দ্যোপাধ্যায়, একজন শিক্ষক। আমি পাশে দিদি আছেন, দিদি আমার পরিচয় জানি না, হয়তো নৃত্যশিল্পী পূজা হয়। এখন মানব বা সচেতনতা যতটা স্বাধীন তার জীবিকার জন্য আমি সব উপাধি দিই, তা আপনারা সত্যিই কি ততটা স্বাধীন? আপনাদের ভাবতে হচ্ছে যে আপনার শরীর ঠিক থাকবে কিনা, নাহলে আপনি পারফরমেন্স করতে পারবেন। কম বেশি আপনি যদি ধরি একটা মানুষের কর্মক্ষমতা 30 থেকে 35 বছর পর্যন্ত, 60 বা 65 যদি রিটায়ারমেন্ট ধরা হয়, তাহলে একজন স্বপ্নবন্ধার কথা যদি বাকি ব্যথায় আর্থাইটিস হয়েছে, হাঁটতে পারছেন, ভগবান না করুন সুস্থতা, উনি কিন্তু যেভাবে হোক অফিসটা গেলেই ওনার চাকরিটা নিশ্চিত। আপনার ক্ষেত্রে সেটা নিশ্চিত না। এই আপনি পাড়ার একটা অনুষ্ঠানে যদি ডাক পান, আপনি যখন যাবেন
অনুষ্ঠান করে আসার সময় একটা চারটে দানাদার একটা শুকনো নিমকি দিয়ে আপনার হাতে ধরিয়ে দেবেন, হয়তো একটা মেমেন্টো দেবেন, একটা দড়িও করা। টোটোখানাটা দেবে কি দেবে না কনফার্ম না, আপনি খুব গর্বিত হয়ে চলে আসবেন। এই অভ্যাসটা আমরাই করেছি, আমরা যারা অনুষ্ঠানের আয়োজন করি। এই দিতে হয় এই শব্দটা আমি ভুলে গেছি। এই কথাগুলো কেন বললাম? মানব বন্দ্যোপাধ্যায় আক্ষরিক অর্থে আমার বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু। আরো সত্যি কথা বলতে গেলে মানব বন্দ্যোপাধ্যায় আমার শিক্ষক। তার কাছে কিন্তু কিছু পড়িনি, কোনোদিন তার সঙ্গে আমার সেরকম সম্পর্ক অবস্থান ছিল না। খুব বেশি করে আমার সঙ্গে সম্পর্ক ধরুন 2019-20 সাল। তাহলে কেন বলছি? একজন মানুষ তার পেশাকে যদি তার নিজের জীবনের সঙ্গে, যাপনের সঙ্গে মিশিয়ে নিতে পারে, তাহলে জানবেন তার সেই জায়গাটা সারা জীবন নিজের সঙ্গে শুধু থাকবে না, আরো দর্শনের মধ্যে ছড়িয়ে যাবে। ধরুন আমি শিক্ষক হিসেবে যদি কোনো কথা বলে কেউ যে আমাকে এই বলেছে, সেই শিক্ষকের কথাটা কিন্তু বেদবাক্য হয় ছোট ছেলেগুলোর কাছে। দেখবে আমার স্কুলের ম্যাম কথাটা বলেছে, বাবা মা কি বলতো মেন করবে না, ম্যাম বলেছে। সো দ্যাট ম্যামকে কিন্তু যেটা বলবে সেটা জেনে নিতে হবে। মানুষ যে কথাটা বলে যে আমি তখনই বলবো যখন আমি নিশ্চিত হব। শিক্ষক সেই যে তার ছাত্রকে শুধু শাসন করবে না, আঁকড়ে রাখবে। কিভাবে? এই 26,000 চাকরি নিয়ে যেটা আমাদের ওর আগে 23 জন করেছিল যারা ছাত্র। নিজের ধরুন সাপোজ আমি বলছি 50,000 টাকা বেতন পায়, ও নিজের স্ত্রীর সঙ্গে আলোচনা করেছে যদি চাকরিটা চলে যায় তাহলে 23 জনকে আমি আমার বেতন থেকে একটা টাকা দেবো, যতদিন না তারা পরবর্তী চাকরি পাচ্ছে। কিন্তু কোনো প্রচার চাই। ফেসবুকে দেখবেন কিছুদিন ধরে কিছু লোক লিখছিল আমি বিনা পয়সায় বড় বড় যোগাযোগ করতে পারি। প্রচার দরকার, অবশ্যই দরকার। শঙ্কু যতই আমাকে মাইক দেওয়ার আগে বলে দিন সংবাদ মাধ্যমে প্রচার হয়, আমি কালকে এটা খবর করবো না নিশ্চিত। প্রচারও কিন্তু দুটো হয়, একটা ভালো আর একটা খারাপ। ভালো খবরটা মানুষ কিন্তু বলতে হয় না, নিজেকেই খুঁজে নেয়। আমার যিনি গুরুদেব সুমন চট্টোপাধ্যায়, আমার জীবন যখন শুরু হয় যে সংবাদপত্র পড়তাম একদিন, তো একটা খবর লিখেছিলাম, আমাদের কম বেশি মনে থাকবে 2009 সালে দেবজ্যোতি সাহা কালীবর্ধন কাটোয়া থানার ওসি, তিনি গুলি মেরেছিলেন এবং একটা নির্বাচনে কেউ মারা গেছে। তো তার আনুষঙ্গিক একটা খবর করেছিলাম, ছোট থেকেই থ্রিলার হ্যাপি দেবজ্যোতি। সেই খবরটা পরবর্তী দিনে সেই পরের দিন প্রতিটা লোকের কাছে এত বেশি এত তাড়াতাড়ি ছড়িয়ে গেছে, কিন্তু কাগজটা তখন সার্কুলেশন হয়। সময় খুব দুঃখ করে বলছি যে আমাদের কাগজ আসে না, আমাদের এগিয়ে আসে। বলছিল খবরের যদি ডেপ থাকে তাহলে জানবি যে একটা কাগজে যদি ছাপা হয় মানুষ সেটা সংগ্রহ করে দেবে। এবং আমি দেখেছিলাম প্রচুর জনের কাছে একটা কাগজ থেকে জেরক্স হয়েছিল। সুতরাং আমি কথাটা আপনাদেরকে একটা কথাই বলবো, যারা শিখছেন এই শিক্ষাটার মধ্যে কোনো ফাঁক না থাকে। আজকে শিখলাম, আমি এমন অভিভাবককেও জানি 1 মাস 2 মাস 3 মাসের মাথায় গিয়ে শিক্ষককে কানে কানে প্রথমে বলেন, স্যার আমার মেয়েটাকে বা ছেলেটাকে একটা মঞ্চ দেবেন না। আমার মঞ্চটা ছোট হলে বলবেন স্যার অনেকের সঙ্গে দিলে নেখা দেবেন না। শিক্ষক কি জানেন? শিক্ষক জানেন আমি শঙ্কুকে বাদ রেখে বা অন্যান্য শিক্ষকদেরকে যে 2-3 জন শিক্ষককে দেখে অভিজ্ঞতাটা হয়েছে তাদেরকে বলে বলছি যে সে তার বক্তব্য হচ্ছে যে আমার তো উনি আমাকে 500 টাকা দেন, আমার 3 জন যদি চলে যায় 1,500 টাকা চলে যাবে। এটা যদি শিক্ষক অভিভাবকের সম্পর্ক হয় তাহলে বলবো কেউ নাচের পেশা হিসেবে বাঁচবেন। আর যদি মনে করেন
যে এটা আপনাকে আনন্দ দেবে, এটা আপনার শরীরের গঠনকে, মনকে সুস্থ রাখবে, তাহলে পেশা হিসাবে বাঁচবে। আমি বিশ্বাস করি যে পেশায় অনিশ্চয়তা নেই সে পেশায় চ্যালেঞ্জটাই কম। এই আমি একটু আগে বললাম না আপনাদের, যেহেতু আমি শিক্ষক বলে মানি, আমার পরিচয় হয়তো হতো কোন FM সেন্টারের বড় একজন জকি টকি লাইসেন্স, চাকরিটা আমি ছেড়ে দিয়েছিলাম। আমার স্ত্রীকে উদাহরণ করে দিয়েছিলাম, তারাও বলেছিল আমার বসেই আছে বিষয়টা। শুধুমাত্র এই মানুষটার জন্য আমি চাকরিটা ছাড়ি। ঘাত, প্রতিঘাত, অভিঘাত সবগুলো আসে। সুতরাং শিক্ষায় যদি ফাঁক না থাকে, আর ছাত্র এবং শিক্ষকের ভিতরে পিতা পুত্রের সম্পর্কটা গুরু শিষ্যকে ছাপিয়ে যায়, তাহলে জানবেন আপনি পারবেন। পারবেনই। আরেকটা বিষয়, যে ডাকুক, যেভাবে ডাকুক, আপনি সাম্মানিক না পেলে চাবেন। এই সিদ্ধান্ত যদি নিতে পারেন তবে আমরা বদলাবো, যারা আয়োজক তারা, তাছাড়া নয়। আর এই একটা জায়গা থেকেই সম্মুখে আমি শ্রদ্ধা করি। প্রত্যেকটা পেশা, যে লোকটা সকালবেলায় টোটোটা নিয়ে বেরোলো, সে জানে তাকে ফিরে এসে 200-250 থেকে 300 টাকা দিতে হবে না, তারপরে তার সংসার। কম বেশি তাকে তাহলে মিনিমাম 600 টাকা রোজগার করতে হবে। প্রচন্ড ঝড় জল মেঘ বৃষ্টি কোনো রকমে তার 100 টাকা রোজগার রয়েছে, মালিককে 100 টাকা দিয়ে আবার 150 টাকা ধার রাখতে হবে, করে চলবে। সংসার কিভাবে চলবে সে জানে না, সে কিন্তু পরের দিন টোটো স্টিয়ারিং ধরে। আমি জানি না কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমার একটা মেল আসবে কিনা যে তোমাকে টার্মিনেট করা হলো ডিউ টু দিস রিজন বা এভার মেবি, কিন্তু আমি সাংবাদিকতা করি। মানব বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এটা ভাবতে হবে না। স্বপ্নবঙ্গ সরকারের পেনশন কিন্তু বন্ধ হবে না, কিন্তু এই মানুষগুলো তার পেশার প্রতি দায়বদ্ধতা একদম প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে মেপে দেয়। তিনি যে পয়সাটা নেন, সেই নেওয়ার ভেতরে যেটা যে কারণেই তার যা যোগ্যতা অনুযায়ী তাকে সরকার যা বেতন নির্ধারণ করে দিয়েছেন, সেটা যদি তিনি নেন, সেই বেতনটা তিনি কিন্তু তার শ্রমটা দিয়ে নেন। করোনার সময় গোটা শহরে সমস্ত নামি দামি স্কুল যখন বন্ধ করে দিয়েছিল, এরকম একটা এগো জায়গায় বর্ধমান শহরে এইরকম একটা দাড়িওয়ালা রকম হয়ে যাওয়া মাস্টারগুলো নিজেদের পকেটের পয়সা দিয়ে ছেলেদেরকে কম্পিউটারের নেট মোবাইলের কানেকশন করে দিয়ে তাদেরকে পড়াশোনা করেছি। এটা পেশার প্রতি দায়বদ্ধতা। এই এখন ভার্চুয়াল যুগ চলে এলো, এই ভার্চুয়াল শব্দটা শিখিয়ে দিয়ে গেল করোনা। করোনার সময় সত্যি কথা বলুন তো, যে কতজন নৃত্য শিক্ষক বা শিক্ষিকা ছিলেন যাদেরকে মাস্টার মাইনে দিয়েছিলেন। আমি আমার আবাসনে দেখেছি, আমার যে পরিচারিকা ছিল 3য় ফ্লোরে, তাকে বেতন দেয়নি 4 মাস 5 মাস। আমার স্ত্রী যখন তাকে বেতন দিয়েছে, সে খাচ্ছে, তুমি খাচ্ছ কেন? তো বলছে যে জানো দিদি, আমার বলি আমাকে সে একই বাড়িতে কাজ কোনো কিছু দেয়নি। তো বলেছিল তোমার দাদাকে তো কোম্পানি মাইনে বন্ধ করেনি, তাহলে আমি তোমার মাইনে বন্ধ করবো কেন? এই শিক্ষাটা দেখুন, শিক্ষার জন্য কোনো জায়গা লাগে না, শিক্ষা প্রতিটা জায়গায় চলে গেছে। মূল্যবোধ এটা আপনাকে নিজেকে তৈরি করতে হবে, কেউ করে দেবে না। নাচ ভালো খারাপ মন্দ এটা নিয়ে তর্ক বিতর্ক অনেক থাকতে পারে, যে কথাটা স্বপ্নকর্ম বলুন না, নাচ এরকম নাচ প্রচুর আছে। এখন আমার মেয়ে নাচ জানে, গান জানে, এটা বলে যদি কনেকে সাজিয়ে সামনে পাত্রপক্ষের সামনে রাখা হয়, সেটা একটা শিক্ষা। আর যে নাচের ভেতরে প্রাণ আছে, সেটা একটা শিক্ষা। স্বপ্নকর্তা যে যার কথা বলল, আলো বাতাসের খড়ি বন্দিতে সুনীল গঙ্গোপাধ্যায় তখন উঠে আছেন মধ্যদা, ওর নৃত্যের শেষের পথ, আমি একটা কবিতা বলেছিলাম দেবতা, সুনীলদা হাওয়া করে কেঁদেছিলেন। তারপরে ওকে তার নাচের গোটা বিষয়টা নিয়ে খুব যদি ভুল না বলি, ওকে অনেক কিছু মানে ব্যাখ্যা করেছিল। সুতরাং যদি থাকে ভেতরে না,
তার জন্য মানুষ খুঁজে নেবে, কিন্তু নিজেকে ঠিক থাকতে হবে। লড়াই শুরু হবে একা থেকে। কখন যে পিছনে 100 হয়ে গেছে আপনি সেটা জানবেন। সম্পূর্ণ লড়াইটা সেখান থেকে আস্তে আস্তে কিন্তু ওর পিছনে সংখ্যাটা বাড়ছে। মানুষ আছে, স্বপ্নবন্ধা নতুন মানুষ আছে। আর এটাও ঠিক, এই মিউজিয়ামটা একটা সম্পূর্ণ তৈরি করেছে তার রিটায়ারমেন্ট লাইফে এখান থেকে রোজগার করবে বলে, সেটাও ভালো করেছে, ভুল কিছু করেনি। এখন থেকে তার বীজ বপন করে দিয়েছে। সুতরাং একটা বিষয় অনুরোধ করবো, যারা শিখছেন যদি মনে করেন যে সত্যি এটা আপনি রোজগার করবেন, আপনার প্রফেশন হবে নৃত্যশিল্পী হিসেবে, আর 5টা মতো শঙ্কর বা অন্যান্যদের মতো আপনাকেও মানুষ চিনবে একজন নৃত্যশিল্পী হিসেবে, তাহলে কিন্তু শেখার ভিতরে কোনো ফাঁক না থাকে। শুধু এইটুকুই আমার বলার ছিল। ধন্যবাদ। রূপকদা যেটা বললেন, হ্যালো, রূপকদা যেটা বললেন সেটা হচ্ছে যে কোয়ালিটি। আমরা যদি আমরা বললাম যে এটাকে যদি আমরা পেশা হিসেবে দেখি এবং এটা যদি আমার প্রোডাক্ট হয়, তাহলে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট ভীষণ ইম্পর্টেন্ট। এবং তোমার যদি প্রোডাক্টের কোয়ালিটিতে বিশ্বাস থাকে, তোমার যদি নিজের প্রোডাক্টটার কোয়ালিটি জানো যে এটা সত্যি খাঁটি, তাহলে তখন তুমি কিন্তু তার মূল্য পাবে। এবং তার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে। একটা ছোট্ট গল্প বলছি, সেটা হচ্ছে একদিন একজন একটা হিরে কুড়িয়ে পায়, খুব ভালো একটা বড় দেখে হিরে। তো সে প্রথমে ওই হিরেটাকে বাজারে গিয়ে একটা বেগুনওয়ালা দেয়, বলছে এই হিরেটার বদলে আমাকে কটা বেগুন দেবে। বলছে দেখে দেখে বলে চকচকে পাথর হবে, মেয়ে খেলবে, দুটো বেগুন দেবো। এইভাবে তারপরে আলুওয়ালা, তারপর চালওয়ালা, করতে 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 যে যতটা বুঝতে পারছে তার দর ততটা বাড়াচ্ছে। তারপরে ওই হিরোটা যখন সত্যিকারের একটা শ্যাকরার কাছে গেল যে হিরে চেয়ে নেই, তখন সে তাকে যা মূল্য অফার করলো সেটা তার সারা জীবন চলে যাবে। ওই জন্য সঠিক জিনিসটা তোমাকে সঠিক জায়গায় বিক্রি করতে হবে, এবং অন্যজন কি করছে সেটা দেখে কিন্তু চলবে না। কারণ তার জিনিসটা তোমার সমতুল্য নাও হতে পারে, সে সস্তায় ছেড়ে দিতে পারে, তুমি সস্তায় ছাড়লে কিন্তু হবে না।